হ্যালো, আসসালামু আলাইকুম। রামিশা রহিম একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে অথবা জেনেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় 27শে সেপ্টেম্বর 2023 অর্থাৎ গতকালকে বিকেলের দিকে বিভিন্ন পদে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন। তো সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আপনার 62 থেকে 73 পর্যন্ত বিজ্ঞপ্তি নম্বর অর্থাৎ 62 থেকে 73 নম্বর পর্যন্ত বিভিন্ন পদে আবেদনপত্র চাওয়া হয়েছে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে যে সার্কুলারটা দিয়েছে সেই বিভিন্ন পদের কিভাবে আপনি আবেদন করতে পারবেন, তার পরীক্ষা পদ্ধতিটা কেমন, হ্যাঁ, আপনার কোন ক্রাইটেরিয়ায় থাকলে আপনি আবেদন করতে পারবেন, অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা দেখাবো। আজকে মূলত আমি আলোচনা করব এই সার্কুলারের বিভিন্ন ক্রমিক নম্বর নিয়ে। আপনার কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, অভিজ্ঞতা কি থাকতে হবে, পরীক্ষা পদ্ধতিটা কেমন হতে পারে সেইগুলো নিয়ে। পরবর্তীতে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে কি পদে আবেদন চাওয়া হয়েছে। চলুন প্রথমে দেখে আসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে যে বিভিন্ন ক্রমিক নাম্বারে যে বিজ্ঞপ্তিগুলো জারি করা হয়েছে সেগুলো কোন ইউনিটের অধীনে এবং সেই ইউনিটে কোন ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সেগুলো আমরা দেখে আসব। তো প্রথমে দেখতে পাচ্ছি ক্রমিক নম্বর 62 ইউনিট 2 এর অধীনে এটা পূর্ণ বিজ্ঞপ্তি এর আগে হয়েছিল। ওখানে তখন আপনার যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট পায়নি, যার কারণে কর্ম কমিশন নিয়োগ দিতে পারেনি। এটা পুনরায় তাই আবার সার্কুলার আসছে। আর্টিস্ট নবম গ্রেডের একটি পদ স্থায়ী, এটা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে তথ্য অধিদপ্তর, যেটা নবম গ্রেডের 22,000 থেকে 53,060 টাকা জাতীয় বেতন স্কেলে আপনি সুযোগ সুবিধা পাবেন। এবং আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা ইনস্টিটিউট হতে চারুকলা বিষয়ে আপনাকে প্রথম শ্রেণী অথবা সমমানের গ্রেডেড পয়েন্ট থাকতে হবে, অথবা আপনি সংশ্লিষ্ট বিষয় 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আবার অভিজ্ঞতা চেয়েছে, সেক্ষেত্রে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে যে সরকারি অথবা আধা সরকারি সংস্থা অথবা জাতীয় দৈনিক পত্রিকায় অনন্য 5 বছরের আপনার চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, ড্রয়িং, ইলাস্ট্রেশন বা কার্টুন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা আপনাকে দেখাতে হবে। আপনার এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার আবেদন করে লাভ নেই। দেখা যাবে যে আপনি আবেদন করেছেন, করার পর আপনার এই অভিজ্ঞতাগুলো নেই, তখন আপনার পিএসসি কিন্তু আপনাকে বাতিল করতে বাধ্য হবে। হ্যাঁ, এটা সাবজেক্ট কোড হচ্ছে 122, অভিজ্ঞতা বয়স 30 বছর। আমরা জানি যে সরকারি চাকরিতে সবারই 30 বছর ক্রাইটেরিয়া থাকে। এরপরে যে ক্রমিক নম্বর 63 সেখানে হচ্ছে গবেষণা সহকারী নবম গ্রেডের একটি পদ, এটা হচ্ছে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের রিপোর্টের, এটাও প্রথম শ্রেণীর একটি জব। আপনার এখানে যে বিষয়গুলো আপনার থাকতে হবে সেটা হচ্ছে আপনি সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি, লোকপ্রশাসন, পরিসংখ্যান ও জনসংখ্যা বিজ্ঞান, গণিত, ডেমোগ্রাফি, পুষ্টিবিজ্ঞান ও স্বাস্থ্য অর্থনীতি ও জনস্বাস্থ্য বা গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে যদি আপনার অনার্স করা থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর কেউ যদি ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্টার্স করা থাকতে হবে। মাস্টার যদি না করা থাকে তাহলে আপনি ডিগ্রিতে এই সাবজেক্টগুলো থাকলেও আপনি আবেদন করতে পারবেন না। সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে, দেখে নেবেন। ক্রমিক নম্বর 64 ইউনিট 7, এটা হচ্ছে ইউনিট 7-এর অধীনে 63, 64 দোনোটাই 7, অনেকগুলোই ইউনিট 7-এর অধীনে এবার বিজ্ঞপ্তি দিয়েছে। নবম গ্রেডের এটাও প্রশিক্ষক, এখানে সাবজেক্টগুলো দিয়ে দেওয়া হয়েছে অনূর্ধ্ব 30 বছর। এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রান্সমিশন, এটা আগে বিজ্ঞপ্তি হয়েছে, তারা লোক পায়নি, পরে আবার পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগের অধীনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। হ্যাঁ, আপনার এখানে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, এখানে কিন্তু পিএসসি
আপনার টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বিষয়গুলো আছে, অর্থাৎ টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু আলাদা পরীক্ষা হয়ে থাকে। টেকনিক্যালের ক্ষেত্রে আপনাকে দেখা যায় যে আলাদা একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে আপনার সাবজেক্টিভ রিলেটেড। হ্যাঁ, আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন অথবা ওই পদের সংশ্লিষ্ট বিষয়ের উপর আপনাকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যদি আপনি মনে করেন 100 নম্বর আপনার এমসিকিউ বা বাছাই পরীক্ষা, সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিতের ক্ষেত্রে 60 নম্বর আর 40 নম্বর আপনার ওই সংশ্লিষ্ট বিষয়। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার যেটা গণিতে থাকে 60 নম্বর সবার জন্য, সেখানে আপনাকে গণিতে 80 নম্বর থাকে, সেখানে আপনার সাবজেক্টিভ 80 নম্বরের পরীক্ষা দিতে হবে। আমরা পরীক্ষা সংক্রান্ত বিষয় কি সাবজেক্ট বা কি বিষয় কত নাম্বার পরীক্ষা হবে সেটা নিয়েও আলোচনা করব। এর পরের ভিডিওটা আমরা সেইটার উপর ভিত্তি করে দেব, অথবা আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন তার উপর ভিত্তি করে। পরে দেখেন সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং, ক্রমিক নম্বর 66, ইউনিট 13 তে আপনার এটাও নবম গ্রেডের একটা চাকরি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এটার হচ্ছে সাবজেক্ট থাকতে হবে অটোমোবাইলস এবং মেকানিক্যাল। হ্যাঁ, সাবজেক্ট কোড হচ্ছে 354 এবং 312। এরপর জুনিয়র গবেষণা কর্মকর্তা, এটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ওদের নিজেদেরই লোক লাগবে তার জন্যে। এটা ইউনিট 4-এ আপনাকে যে সাবজেক্টে থাকতে হবে পরিসংখ্যান, গণিতশাস্ত্র এবং অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, লোক প্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়। এই বিষয় যাদের আছে যারা অনার্স মাস্টার্স করেছেন তারাই মূলত আবেদনটা করতে পারবেন, অন্য সাবজেক্ট হলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরে হচ্ছে 10ম গ্রেডের একটি পদ, ক্রমিক নম্বর 68, ইউনিট 3-এর সহকারী গবেষণা ও শিক্ষা অফিসার, 10ম গ্রেডের একটি পদ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আপনার 10ম গ্রেডের 16,000 থেকে 38,640 টাকা জাতীয় বেতনের স্কেল অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। এটা হচ্ছে যে কোনো বিষয়ে আপনার মাস্টার্স করলেই হবে অথবা অনার্স থাকলে হবে, 4 বছর মেয়াদি। আপনাকে বাংলা ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। গ্রন্থগারিক, এটা তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশনের অধীনে এটা হচ্ছে একটি পদ, 10ম গ্রেডের। যে কোনো সাবজেক্টে আপনার অনার্স থাকতে হবে, পাশাপাশি গ্রন্থগারিক বিজ্ঞানে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপরে হচ্ছে স্টাফ নার্স, ক্রমিক নাম্বার 70, ইউনিট হচ্ছে 6-এর অধীনে স্টাফ নার্স, 10ম গ্রেডের 18টি পদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে বর্ডার গার্ড বাংলাদেশের এটা পোস্টিং হবে। আপনাকে বিএসসি নার্সিং, ব্যাচেলর অফ নার্সিং কোর্সে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে উত্তীর্ণ হতে হবে, এবং সাথে সাথে আপনাকে বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। তারপর দেখেন অ্যাসিস্ট্যান্ট ট্রেনার, এটা হচ্ছে ক্রমিক নম্বর 71, ইউনিট 7-এর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রিপোর্টের আপনার এটা গ্রেড হচ্ছে 11তম। আপনাকে যেটা থাকতে হবে এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা অথবা FWB ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর প্রশিক্ষণ বা ডিপ্লোমা। বাংলাদেশ নার্সিং অভিজ্ঞতা যেটা থাকতে হবে, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং কোনো সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার নার্সিং এর কাজে 4 বছর অথবা পরিবার কল্যাণ পরিদর্শন কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ক্রমিক নম্বর 72, ইউনিট 7-এ নার্স মিডওয়াইফ, এটা হচ্ছে 12তম গ্রেডের 19টি পদ। আপনার নার্সিং ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ যেটা হচ্ছে দেখেন ক্রমিক নম্বর 73, ইউনিট 3-এর আপনার প্রশাসনিক কর্মকর্তা, এটা কিন্তু খুবই ভালো একটা পোস্ট, 10ম গ্রেডের 33টি। এর আগে এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 10ম গ্রেডের আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যাদের 4 বছর মেয়াদি ডিগ্রি আছে সম্মান কোর্স আর কি, তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এখানে। আর যাদের ডিগ্রি পার্টস কোর্স থেকে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই মাস্টার্স দরকার হবে। হ্যাঁ,
আপনাকে এটার কিন্তু পরীক্ষা পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একটু অন্য টাইপের পরীক্ষাটা দিতে হবে। সেটা আমি এইটার উপর প্রশাসনিক কর্মকর্তার উপর সম্পূর্ণ আলাদা একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। যাদের প্রশাসনিক কর্মকর্তা নিয়ে চাকরি করার ইচ্ছা আছে তারা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। কমেন্টসে জানানোর পর আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে এটার উপর আলাদা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এখানে আপনাকে যে এক্সট্রা যেটা আবার থাকতে হবে, কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশনে বেসিক বা সমমানের কোর্স উত্তীর্ণের সনদ। এটা যদি না থাকেন, আপনি যখন বাছাই পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনি যদি এই সনদটা যদি না জমা দেন, তখন কিন্তু আপনার আবেদনটি বাতিল করা হবে। আর একটা দেখেন, খ নম্বরে বলছে, এগুলো ভালো করে দেখবেন আপনারা। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2018-এর তফসিল 2 এর অংশ ক অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। এটা কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন অথবা আমাকে বলবেন, আমি পরবর্তীতে এটার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখেন আপনার কোন কোন পদগুলা আপনার টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সেটা বলে দিয়েছে। 62 থেকে 66 নবম গ্রেডের এটা টেকনিক্যাল পদের পরীক্ষাটা সম্পূর্ণ আলাদা হবে, অর্থাৎ পাঠটা আলাদা, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত তাদের 20-20 করে 60 থাকে, আর 40 নাম্বার থাকে ওই টেকনিক্যাল সাবজেক্টের। 67, 69, 70 এটা হচ্ছে টেকনিক্যাল, সেম প্রসেস পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি। 68, 73 এটা হচ্ছে নন টেকনিক্যাল, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান 100 নম্বরের প্রিলি বা বাছাই পরীক্ষা দিতে হবে। আর নন টেকনিক্যালে আপনাকে 80 নাম্বার বা 60 নাম্বারের ওই সাবজেক্টের উপর বেস করে পরীক্ষা দিতে হবে। 11 এবং 12তম গ্রেডও টেকনিক্যাল পোস্টের, এটা হচ্ছে আপনাকে সাবজেক্টিভ অনুযায়ী পরীক্ষা দিতে হবে। এটাও আমি পরে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আবেদন আপনি আর একটা বিষয় দেখেন, আপনি যদি একাধিক পদে আপনার বিভিন্ন পদে যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন। এখানে বলে দিয়েছে যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন প্রশাসনিক কর্মকর্তা আবেদন করলেন, এদিকে আবার আপনার জুনিয়র গবেষণা কর্মকর্তা আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদাভাবে আপনার ইউজার আইডি দিয়ে আপনাকে আলাদা টাকাটা পেমেন্ট করতে হবে। আর একটা বিষয় আমি বলে দিই আপনাদের সুবিধার জন্য, আমি এখানে এই যে সার্কুলারটা আপনার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। আর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় লিঙ্কটিও ওখানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এখানে দেখেন এই bpsc.gov.bd ওয়েবসাইটে আপনার বিজ্ঞপ্তি নাম্বার 62 থেকে 73 দেওয়া আছে। প্রথমেই আপনার 27 তারিখ এটা পাবলিশড হয়েছে। আবার এখানে আপনার এই যে বিজ্ঞপ্তির অ্যাগেনস্টে আপনার নিয়মাবলী দেওয়া আছে, বিজ্ঞপ্তি নাম্বার 62 থেকে 73, এটাও আমি লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে এই লিঙ্কে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। আমি পরবর্তীতে এগুলোর ডিটেলস আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা কমেন্টস করে জানাবেন কোনটার উপর টিউটোরিয়াল দিলে ভালো হবে। তো আবেদনটা শুরু হবে মূলত আপনার কবে সেটা একটু বলে দিচ্ছি। দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 1/10, অর্থাৎ 1 অক্টোবর থেকে আবেদনটা শুরু হবে দুপুর 12টা থেকে। আর আপনি আবেদনটা করতে পারবেন 26/10/2023 পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত। হ্যাঁ, এরপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো আজকের ভিডিওতে মূলত এটুকুই আলোচনা করব। এর পরবর্তীতে আমরা বিভিন্ন নন ক্যাডার উচ্চতর স্কুলের বিভিন্ন পদের আবেদনপত্র অনলাইন পূরণ এবং SMS কীভাবে টাকাটা প্রদান করবেন এবং প্রবেশপত্র কীভাবে পেতে পারেন সেগুলো নিয়েও আপনাদের আলোচনা করব। পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে সেগুলো নিয়েও আলোচনা করব। তারপর আপনি কত টাকা ফি দিবেন কোন পদে, দেখেন 62 থেকে 66 এখানে নবম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেড নন ক্যাডারে 600 টাকা আপনার, তারপর 10ম গ্রেডের 500 টাকা দিতে হবে, 11 থেকে 12তম গ্রেডে 300 টাকা পেমেন্ট করতে হবে।
এই যে পরীক্ষা পদ্ধতি দেওয়া আছে এখানে, তারপর আপনার কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেগুলোও দেওয়া আছে এখানে। এগুলো নিয়ে আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। কোথায় কত নাম্বার থাকবে সেগুলো দেওয়া থাকবে। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান, এবং অবশ্যই একটি লাইক দিবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।